স্যার আজকে একটু আগে ছেলে ভালো হইতো স্যার, আমাদের 9:40-এ কুইজ আছে তো এই জন্য। আচ্ছা, লাস্ট লেকচারে আমরা কনফাইন্ড অ্যাকুইফারের কিছু প্রবলেম, আনকনফাইন্ড অ্যাকুইফারের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করেছিলাম। তারপর তোমাদের লেকচারের সঙ্গে দুটো ভিডিও আমি দিয়ে দিয়েছি। সেই ভিডিও থেকে তোমাদের বলছি যে লাস্টের দুইটা যে ইকুয়েশন ছিল, ইকুয়েশনগুলোকে ডিরাইভ করা দেখতে লিখে নিতে, কারণ পরীক্ষাতে ওখান থেকে কোশ্চেন আসবে। ওকে, তো মানে ওই কোশ্চেনের উপর বেস করে ম্যাথ আসতে পারে। তো এক্সাম্পল 1 আমরা দেখছিলাম, তারপর এক্সাম্পল 2.2 দেখছিলাম, তাই না? মানে আনকনফাইন্ড অ্যাকুইফারে। এখন যখন কিনা আমরা কনফাইন্ড অ্যাকুইফার নিয়ে প্রবলেম সলভের কথা বলবো, তো কনফাইন্ড অ্যাকুইফারের ডিরাইভেশনটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে সেটা নিয়ে আমরা যদি একটু আলোচনা করি। তো এই ছবিটা ছবিটা হলো একটা কনফাইন্ড অ্যাকুইফারের, কারণ যে আমার অ্যাকুইফার আছে তার থিকনেস হলো এম থিকনেসের যে অ্যাকুইফারটা আছে, এম থিকনেসের অ্যাকুইফার মানে এখান থেকে পানিটা আমার কি ওয়েলে আসবে। এর মধ্যে যখন কিনা একটা ওয়েল আমি তৈরি করেছিলাম বা টিউব ইনসার্ট করেছি, ইনসার্টের সঙ্গে সঙ্গে ইমপারভিয়াস লেয়ারের বটম পর্যন্ত টিউবটা ইনসার্ট করার পর ওয়াটার টেবিলের হাইট ছিল এতটুকু, মানে পাম্পিং এর আগে টিউবওয়েল ইনসার্টের সময়, যেটাকে আমরা বলতেছি ডি। আর যখন কিনা পাম্প করেছি, পাম্প করার পর টিউবওয়েলের মধ্যে ওয়াটারের হাইট হয়েছে স্মল ডি। ঠিক আছে? তো আমাদের যে ফর্মুলাটা ছিল, এখানে একটা খেয়াল করি, এই ডি হাইটটা কোথায় ছিল? ওয়েলের সেন্টার থেকে ঠিক ওয়েলের ফেস পর্যন্ত দূরত্বে, তাই না? ওয়াটার টেবিলের হাইট যখন কিনা টিউবওয়েলের মধ্যে ওয়াটারের হাইট ছিল ক্যাপিটাল ডি, তখন সেই দূরত্বটা কোথায় থেকে ছিল? ওয়েলের সেন্টার থেকে ওয়েলের গা পর্যন্ত। আর যখন কিনা ওয়াটার টেবিলের হাইটটা, তাই কি ছিল নাকি? তোমরা বলতেছো না কেন? আমি কি ঠিক বললাম নাকি? ওয়েলের মধ্যে রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স দূরত্বে, সেন্টার থেকে আর দূরত্বে আমাদের ওয়াটার টেবিলের হাইট ছিল ডি পর্যন্ত পাম্পিং এর পর। আর পাম্পিং এর পর ওয়েলের সেন্টার থেকে ওয়েলের পাইপের রেডিয়াস দূরত্বে যে ওয়াটার লেভেলের হাইট ছিল ডি, মানে এটা পাম্পিং এর পর। ঠিক আছে? তো যখন কিনা তোমাদের পাম্পিং হইতো, সেই সময়টাতে পানি তো আসতো কোথায় থেকে? জাস্ট এই ডি থিকনেস থেকে। ঠিক আছে? তো ডি থিকনেস থেকে যখন পানি আসতো তখন আমরা ওই ডিরাইভ করছিলাম। ডিরাইভ করার পর প্রবলেমটা যখন কিনা সলভ করছি, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, তোমাদের জন্য একটা ইকুয়েশন চলে আসছে। সেই ইকুয়েশনে অ্যাকুইফারের থিকনেস এমটা ইনকর্পোরেটেড ছিল। তো আমাদের জন্য আরেকটা ফর্মুলা চলে আসছে কনফাইন্ড অ্যাকুইফারের জন্য, কিউ ইকুয়াল টু 2 পাই কে ইনটু এম ডি মাইনাস ডি ডিভাইডেড বাই লন আর ডিভাইডেড বাই আর। এটা হলো কনফাইন্ড অ্যাকুইফারের ফর্মুলা। তো এখানে যদি একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমরা যদি দেখার চেষ্টা করি, বলতেছে এ 100 মিলিমিটার diameter tubewell is sunk to withdraw water from a 10 meter thick confined aquifer having coefficient of permeability equal to 0.75 liter per second per meter square। তো এখানে কি বলে দিচ্ছে? অ্যাকুইফারটা আমাদের কনফাইন্ড অ্যাকুইফার, এবং কনফাইন্ড অ্যাকুইফারের থিকনেস হলো 10। 10 বলতে বোঝাচ্ছে কি, তার থিকনেস এম হলো 10 মিটার। আর ওই অ্যাকুইফারের সয়েল প্রপার্টি হলো 0.75 লিটার পার সেকেন্ড পার মিটার স্কয়ার অ্যাজ কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি। এখন বলতেছে দ্য ডেপথ অফ ওয়াটার বিলো দ্য পিজোমেট্রিক লেভেল ইজ 30 মিটার। পিজোমেট্রিক লেভেল ইজ বিলো 30 মিটার। প্রশ্নটা কি বলতেছে? আমি যখন একটা ওয়েল ইনসার্ট করি, ঠিক সেই মুহূর্তে ওয়েলের মধ্যে পাম্পিং এর আগে যে ওয়াটার হাইট, সে হাইটটা হয় কি, কনফাইন্ড অ্যাকুইফারের হাইটটা হয় কি, বটম থেকে পিজোমেট্রিক হেড পর্যন্ত। তো আমাদের কোশ্চেনে বলতেছে পিজোমেট্রিক হেড থেকে টিউবওয়েলের গভীরতা, মানে এটা হলো সারফেস আমাদের, এটা হলো সারফেস থেকে হাইট
আমাদের বলেনি, আমার বলছে পিজোমেট্রিক লেভেল থেকে সারফেস হাইট। ওয়াটারের ডেপথ পিজোমেট্রিক সারফেস থেকে ওয়াটারের ডেপথ মানে কি আমাদের ডি, পিজোমেট্রিক লেভেল থেকে ডেপথ যেটা হচ্ছে সেটা হলো আমাদের ডি। বুঝতে পারলাম? তো কোশ্চেন আমাকে বলে দিছে ডি এর ভ্যালু, কোশ্চেন আমাকে ডি এর ভ্যালু বলে দিছে হলো 30 মিটার and it falls 2 meter in the tubewell while pumping। তো falls পাম্পিং এর আগে টিউবওয়েলের হাইট, টিউবওয়েলের মধ্যে ওয়াটারের হাইট ছিল ডি, আর বলতেছি কি পাম্পিং এর পর 2 মিটার ড্রপ করে, তাই না? 2 মিটার ড্রপ করা বলতে এর থেকে আমরা কি বুঝতেছি, পাম্পিং এর পর এতটুকু ড্রপ করে, যে জিনিসটাকে আবার আমরা কি বলতে পারি, ড্র ডাউন, তাই না? কোশ্চেনে বলতে পারলে ড্র ডাউন, পাম্পিং এর পর ড্র ডাউন আমাকে বলতেছে 2 মিটার। তাহলে আমরা কি জানি এই ডিসটেন্সটা হলো ডি মাইনাস স্মল ডি, ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি, ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। তাহলে আমাদের যদি ড্র ডাউনের ভ্যালুটা জানা থাকে আর ক্যাপিটাল ডি জানা থাকে, তাহলে আমরা স্মল ডিটা সহজেই কি করে নিতে পারি, বের করে নিতে পারি। ঠিক আছে? তো এখান থেকে সেটাই করছে, ক্যাপিটাল ডি থেকে স্মল ডি। এখন পরীক্ষাতে তোমার স্মল ডি দেওয়া থাকতে পারে, সেখান থেকে ড্র ডাউনও দেওয়া থাকতে পারে, তোমাকে ক্যাপিটাল ডি বের করেও ক্যালকুলেট করা লাগতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স তো বলে দিছে, দা বলছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স হলো 30 মিটার, যেটার ভ্যালু হচ্ছে আর। এর ফর্মুলাতে তুমি বসায় দাও, বসায় দিয়ে ডিরেক্ট তোমরা কিউ এর ভ্যালুটা পাবা। এখন কি এর ইউনিটটা কি হবে, কিউ এর ইউনিটটা ডিপেন্ড করবে তোমাদের কোএফিশিয়েন্ট অফ পারমিবিলিটির উপর। এখানে আছে কি লিটার পার সেকেন্ড, তাই না? ভলিউম পার টাইম, তো তোমার ডিসচার্জটা হয়ে যাবে ভলিউম পার টাইম। এখন পরীক্ষাতে তোমাকে লিটার পার সেকেন্ড না যে মিটার কিউব পার সেকেন্ড আমি চাইতে পারি, জিপিএম চাইতে পারি, গ্যালন পার মিনিট চাইতে পারি, ঠিক আছে, জিপিএস চাইতে পারি, গ্যালন পার সেকেন্ড চাইতে পারি। ঠিক আছে? তো তোমরা একটু এই প্রবলেমটা একটু খেয়াল করো, এই প্রবলেমটা রিড আউট করো এবং নিজেরা একটু বোঝার চেষ্টা করো, তাই না? একবার ম্যাথটা বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারো, এরপরে আমরা যে জিনিসটা দেখব ইন্টারফারেন্স অফ দ্য ওয়েলস। ইন্টারফারেন্স অফ দ্য ওয়েল বলতে বোঝাচ্ছে, ধরো এটা ওয়েল নাম্বার 1, বাম পাশে যে ওয়েলটা দেখতেছো এটা হলো তোমার ওয়েল নাম্বার 1 আর এটা ওয়েল নাম্বার 2, এবং একটা ওয়েল থেকে আরেকটা ওয়েলের দূরত্ব হলো ডাব্লিউ। ওকে, এখন এখানে যে জিনিসটা তোমাদের খেয়াল করতে বলবো আমি, ওয়েল নাম্বার 2, দেখো ওয়েল নাম্বার 1 যখন এই দুইটা ওয়েল যখন খনন করবা, দুইটা ওয়েলেরই কিন্তু ওয়াটার টেবিল দুইটার কি থাকবে, সেম থাকবে, তাই না? গ্রাউন্ড ওয়াটার টেবিল পর্যন্ত, এটা আনকনফাইন্ড অ্যাকুইফায়ারের জন্য দেখা যাচ্ছে। যখন কিনা 2 নাম্বার অফ থাকবে 1 নাম্বার অন থাকবে, তখন দেখবা ওয়াটার লেভেলটা নিচে নেমে আসবে, অ্যাজ ইট ইজ ওয়েলে যেমন হয়, তখন তার একটা কি কোন অফ ডিপ্রেশন তৈরি হবে, ঠিক না? একটা কোন অফ ডিপ্রেশন তৈরি হবে সবুজ, মানে দুইটা কোয়েলের মধ্যে এক নাম্বারটাকে তুমি পাম্প করতেছো, তাহলে এইরকম একটা অবস্থা করতেছে। এখন যখন কিনা তুমি 2 নাম্বারটাও পাম্প করা শুরু করবা, যখন কিনা তোমরা 2 নাম্বারটাও পাম্প করা শুরু করবা, তখন দেখা যাবে যে 2 নাম্বারের যে ড্র ডাউনটা আছে, সেটা কিনা ধরো এই রেড যে সাইন দিছি, এটা হলো যদি 1 নাম্বার অন থাকতো 2 নাম্বার অফ থাকতো। সবুজটা আমি বলি, 1 নাম্বার অন মানে 1 নাম্বার পাম্পিং করা হচ্ছে কিন্তু 2 নাম্বার পাম্পিং করা হচ্ছে না, তখন 1 নাম্বার ওয়েলে এই গ্রিন কালারের ড্র ডাউন হইতো। কিন্তু আবার 1 নাম্বার অফ আছে, 1 নাম্বার 2 নাম্বার থেকে আমি
পাম্প করে নিচ্ছি, তখন কিন্তু ড্র ডাউনটা ছিল রেড কালারের। যদি 1 এবং 2 এট এ টাইম একসাথে যদি আমরা পাম্পিং করতাম, তখন হয়তো কি এই দুইটা রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স কিন্তু ওভারল্যাপ করতেছে এই জায়গাটাতে, তাই না? রেড আর গ্রিন ওভারল্যাপ করতেছে, ইনফ্লুয়েন্সটা কি করতেছে? ওভারল্যাপ করতেছে। মানে এই অ্যাকুইফার কিন্তু এর ভেতরের জায়গা থেকে পানিটা নিয়ে আসবে, তাই না? এই অ্যাকুইফারটা কি করতেছে? তার চারপাশে এই কোন অফ ডিপ্রেশনের এরিয়া থেকে পানিটা কালেক্ট করে। বাট দুইটা যখন এট এ টাইম পাম্প করা হচ্ছে, তখন এই দুইটার কোন অফ ডিপ্রেশন কি করতেছে? ওভারল্যাপ করতেছে, একটা আরেকটার সাথে কানেক্ট, মানে ওভারল্যাপ করতেছে, যার কারণে তাদের কোন অফ ডিপ্রেশনটা কি, যখন দুইটাই পাম্প করা হয় নিচের দিকে নেমে যায়। ঠিক আছে? কোন অফ ডিপ্রেশন থাকার কথা ছিল উপরে, নিচের দিকে নেমে গেল, তাহলে কি হবে? দুইটা ওয়েলেই পানি কম বের হবে। আর ওয়েলের এই ফেনোমেনাটাকে বলা হয় ইন্টারফারেন্স। ঠিক আছে? দুইটা ওয়েল যদি খুব ক্লোজলি স্পেসড হয়, তখন দেখা যায় কি দুইটাই পাম্পিং এর সময় তাদের মধ্যে কোন অফ ডিপ্রেশনের ওভারল্যাপ ঘটে, যার কারণে কোন অফ ডিপ্রেশনটা নিচের দিকে নেমে যায়। এর কারণে দুইটা ওয়েলেরই ডিসচার্জ কমে যায়। যখন এক নাম্বার একাই পাম্প করা হইতো, তখন যে পরিমাণ পানি আসতো, দুইটা ওয়েল একসাথে পাম্প করার সময় এক নাম্বার ওয়েলে তার থেকে তুলনায় কি আসবে? কম পানি আসবে। ঠিক আছে? এটাকে বলতেছে আমাদের কি ইন্টারফারেন্স অফ দ্য ওয়েল। বুঝতে পারছি? দুইটা পাম্প একসাথে পাম্প করার কারণে। এখন এই দুইটা টিউবওয়েল এট এ টাইম পাম্প করার সময় প্রতিটা টিউবওয়েলে কিছুটা কম পানি বের হচ্ছে। এখন সেই কতটুকু পানি বের হচ্ছে তার ফর্মুলা হলো কিউ। তো Q1 বলতেছে এক নাম্বার ওয়েলেও যে পানি বের হবে, Q2 তে একই পানি বের হবে, ইজ ইকুয়াল টু K ইনটু K ডি স্কয়ার মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই ln r স্কয়ার ডিভাইডেড বাই rw। এখানে ডিরেক্ট ফর্মুলাটা দেওয়া আছে। এখানে হচ্ছিল শুধুমাত্র অ্যাড হয়েছে কি ডাব্লিউটা, একটা ওয়েল থেকে আরেকটা ওয়েলের দূরত্ব। ঠিক আছে? তো আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। এটা বলতেছে at hot rate could water be pumped from the two wells 24-inch diameter each, static depth of the water 200 feet and draw down 30 feet if both wells were being pumped together at a distance of 24 feet. তো এখানে বলতেছে দুইটা পাম্প আছে আর দুইটা পাম্পের ডায়ামিটার, মানে প্রতিটা পাম্পের ডায়ামিটারই হলো 12 ইঞ্চি করে। তাহলে এখান থেকে আমরা প্রতিটা ওয়েলের রেডিয়াস আর পাবো, যে ভ্যালুটা দেখো রেডিয়াস আর পাবো, এই স্মল আরটা পাইলাম। আচ্ছা, এখন বলতেছে স্ট্যাটিক ডেপথ অফ দ্য ওয়াটার। স্ট্যাটিক ডেপথ অফ দ্য ওয়াটার বলতে কি বোঝাচ্ছে? ওয়েলের মধ্যে পাম্পিং এর আগে ওয়েলের ওয়াটার হাইট, যেটা হলো ক্যাপিটাল ডি, সেটা হলো 200, আর ড্র ডাউন হলো 30 ফিট। ড্র ডাউন বলতে কি বোঝাচ্ছে? ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি, এখান থেকে আমরা স্মল ডিটা পেয়ে যাচ্ছি। বলতেছে পাম্পিং এর পর আমার এই ড্র ডাউন হয় 30 মিটার, তাহলে আমি ক্যাপিটাল ডি পাইলাম 200, তাহলে স্মল ডি হবে কত? 200 মাইনাস 30, কারণ ডি মাইনাস ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ইজ ইকুয়াল টু আমাদের ড্র ডাউন। ঠিক আছে? সেখান থেকে আমরা স্মল ডিটা পেয়ে গেলাম হলো 170। এখন বলতেছে তাদের মধ্যে যদি ডিসটেন্স থাকে 24 ফিট, মানে ডাব্লিউ 24 ফিট। তো প্রশ্ন বলতেছে at hot rate could water be pumped from the two wells, বলতেছে দুইটা ওয়েল থেকে কতটুকু পানি আমরা পাম্প করতে পারবো। ঠিক আছে? তো তোমার তো এই যে ফর্মুলাটা আছে সেটা কি দুইটা ওয়েলের থেকে কতটুকু পানি পাই নাকি একটা ওয়েল থেকে কতটুকু পানি পাই, তার জন্য সূত্র এটা বলো তো। আমাদের ইন্টারফারেন্স অফ দ্য ওয়েল যে সূত্রটা দেওয়া আছে এখানে কি দুইটা ওয়েল একসাথে পাম্প করার সময় একটা ওয়েল থেকে কতটুকু পানি আসবে না দুইটা ওয়েল থেকে কতটুকু পানি আসবে, তার সূত্র এটা বলো তো। স্যার দুইটা থেকেই স্যার। মানে দুইটা কি কালেকটিভলি না ইন্ডিভিজুয়ালি? দুইটাই পাম্প করতেছে। Q1 মানে কি দুইটা ওয়েলেরই ডিসচার্জ না একটা ওয়েলের ডিসচার্জ? এক নাম্বার ওয়েলের ডিসচার্জ। স্যার দুইটাই দুইটাই, এটা কি বুঝলা? Q1 হচ্ছে একটা, Q1 হলো এক নাম্বার ওয়েল থেকে কতটুকু পানি আসবে, আর Q2 হলো দুই নাম্বার ওয়েল থেকে কতটুকু পানি আসবে যখন কিনা একসাথে পাম্প করা হবে। একসাথে পাম্প করার আগে যে ডিসচার্জটা কিউ ছিল সেটা তো আমরা কনফাইন্ড অ্যাকুইফারের আনকনফাইন্ড অ্যাকুইফারের সূত্র দিয়ে ডিরেক্ট বের করতে পারবো।
ইন্ডিভিজুয়াল ওয়েলের জন্য, বুঝছো? জি যখন স্যার, বুঝতে পারছি। একটা ওয়েলে, কিন্তু যদি দুইটা একসাথেই পাম্প করা হয়, তুমি তোমার ফ্রেন্ড একটা টিউবওয়েল আছে, তুমি একটা টিউবওয়েল আছে, দুইজনে যদি একটা টাইম পাম্প করো, তখন কিন্তু দুইটা ওয়েলেরই ইন্ডিভিজুয়ালি ওয়াটার ডিসচার্জটা কমে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি কতটুকু হয় সে ভ্যালু হলো Q1। তো বলতেছে এখানে দুইটা পাম্প থেকে কতটুকু পানি ডিসচার্জ হবে। তো তুমি Q1 বা Q2 যে কোনো সূত্র একটা বসাই দিলা, তাহলে একটা ওয়েল থেকে তোমার 240 GPM পানি আসতেছে। কিন্তু কোশ্চেনে তোমাকে চাইছে দুইটা ওয়েল থেকে পাম্প ফ্রম দ্য টু ওয়েলস, দুইটা ওয়েল থেকে কতটুকু পানি তোমরা ডিসচার্জ করাইতে পারবা। সেটার ফর্মুলাটা তখন কি হয়ে যাবে, একটা ওয়েল থেকে তুমি পাচ্ছ 240, তাহলে দুইটা ওয়েল থেকে কত পাবা, 480। বুঝতে পারলাম? এখন এই কোশ্চেনে অনেক কিছু মডারেশন আসতে পারে। কিরকম আসতে পারে, যে তোমাকে বলতে পারে দুইটা ওয়েল একসঙ্গে যখন কিনা পাম্প করা হইতো, তখন দুইটা ওয়েলের কালেকটিভ ডিসচার্জ দেওয়া আছে, তাহলে অন্য ভ্যালু দিয়ে তোমাকে বলতে পারে একটা ওয়েল থেকে আরেকটা ওয়েলের দূরত্ব কত। এরকম একটা কোশ্চেন আসতে পারে, ঠিক না? আবার বলতে পারে যে একটা ওয়েলে ডিসচার্জ কতটুকু কম আসে, মানে ইন্টারফারেন্সের জন্য ডিসচার্জ কতটুকু কমে যায়, তখন তোমাদের কি করতে হবে বলো তো? একটা ওয়েলে কতটুকু ডিসচার্জ কমে যায় আফটার ইন্টারফারেন্স, এটা বের করবা কিভাবে? করতে পারবা? করা সম্ভব? আমার মনে হচ্ছে তোমরা ক্লাসে মনোযোগ দিচ্ছ না। এরপরে এক্সাম আছে, যার কারণে তোমাদের কনসেন্ট্রেশন খুবই খারাপ। পরীক্ষা কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসবে। সহজ জিনিস যদি কনসেপ্টটা না বুঝতে পারো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো আমি বলতেছি যে একটা ওয়েলে কতটুকু ডিসচার্জ কমে যাবে, তখন কি করতে হবে, একটা ওয়েলের জন্য আনকনফাইন্ড অ্যাকুইফারের কিউ এর ফর্মুলাতে তুমি ডিসচার্জ বের করলা, আর ইন্টারফারেন্সের পর ওই একটা অ্যাকুইফার থেকে ডিসচার্জ বের করলা, তাহলে এই দুটো বাদ দিলেই যে অ্যামাউন্টটা পাবো সেটাই তো কম আসবে। বুঝতে পারছি? জি স্যার। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে বলবি। আবার কোশ্চেনে আমরা যদি বলি একটা ওয়েল থেকে কতটুকু ডিসচার্জ হচ্ছে, এগুলো কিন্তু বের করতে পারতে হবে। তো এই ফর্মুলাটা বা এই ম্যাথটা দেখেই তুমি পেছন থেকে উপর দিকে তাকানোর চেষ্টা করবা, পেছন থেকে উপর দিকে কোন ভ্যালুটা আমরা বের করতে পারি, কোন ভ্যালুটা বের করতে পারি না, এভাবে একটু মাথা খেয়াল করে ম্যাথটা করবা। তো মোটামুটি সোর্স অফ দ্য ওয়াটারের একটা পার্ট আমরা শেষ করলাম। ওয়েল ডিজাইন যেটা আছে, ওয়েল ডিজাইনটা আমরা পরে করব। তো আজকে আমরা আমাদের নতুন একটা টপিকে চলে যাব। টপিক 3 মোটামুটি এই কয়টা পার্ট এখন তোমাদের আমরা পড়াচ্ছি। এরপরে ইনশাআল্লাহ আরেকটা পার্ট আছে, সেটা হয়তো আমরা পরে দেখাবো, মানে এই সেমিস্টারটা শেষ, মানে ক্লাসটা শেষ হয়ে গেলে লাস্টে আমরা দেখাবো। তো আমরা আজকে আবার নতুন একটা টপিক শুরু করতে যাব। আজকে আমরা নতুন যে টপিকটা শুরু করতেছি এটা হলো সারফেস ওয়াটার কালেকশন এন্ড ট্রান্সপোর্টেশন। এই কোর্সটার কন্টেন্টটা কি আমরা এখানে দেখিয়েছি, তোমাদের লেকচার স্লাইডটা আমরা দিয়ে দিব। তো সারফেস ওয়াটার কালেকশন বলতে কি বোঝাচ্ছে? তো বলতেছে এ সেট অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ডিজাইন টু কনভে ওয়াটার ফ্রম দ্য সোর্স টু দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম ভায়া ট্রিটমেন্ট প্ল্যান্ট and includes intake, suction pipes, delivery pipes and pumping station. তো ওয়াটার ওয়ার্কস বলতে বোঝাচ্ছে তুমি কোনো সোর্স থেকে ওয়াটারটা কালেক্ট করে কনজিউমারের কাছে পৌঁছায় দিতে যেসব কাজ করতেছো সবগুলোই হলো আমাদের ওয়াটার ওয়ার্ক। ওকে, তো সারফেস ওয়াটার কালেকশন এই কথা থেকেই বলতে পারছি আমরা ওয়াটারটা কালেক্ট করব কোনো একটা সারফেস ওয়াটার সোর্স থেকে, সেটা নদী, নালা, খাল, বিল, যে কোনো সোর্স হতে পারে, ওপেন সোর্স থেকে। ঠিক আছে, তো সারফেস ওয়াটার কালেকশন টপিকটা হইলো আমাদের এই সারফেস ওয়াটার সোর্স থেকে ওয়াটারটাকে আমরা কি করব, কালেক্ট করব এবং তাকে কনভে করে দেব ডিস্ট্রিবিউশন সিস্টেমে। ঠিক আছে, ওয়াটারটা কালেক্ট করে আমার ধরো ঢাকা শহরের ওয়াটারটা আসতেছে আমাদের শীতলক্ষ্যা নদী থেকে। ঠিক আছে, ঢাকা ওয়াসা আমাদের
পানি দিচ্ছে। তো ঢাকা ওয়াসার যে পাইপ নেটওয়ার্কটা আছে, এই পাইপ নেটওয়ার্কটাকে তাতে পানি পৌঁছায় দেওয়ার হয় যে পাইপ নেটওয়ার্কের মাধ্যমে, মানে যে পাইপ নেটওয়ার্কের মাধ্যমে নদী থেকে পানিটাকে কালেক্ট করা হয় এবং যদি প্রয়োজন পড়ে তখন ট্রিটমেন্ট করা হয় এবং তারপর সেটাকে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়। এতটুকু ওয়ার্ক, এই ডিস্ট্রিবিউশনের আগ পর্যন্ত ওয়ার্কটাকে বলা হয় সারফেস ওয়াটার কালেকশন। এই সারফেস ওয়াটার কালেকশনে কি কি কম্পোনেন্ট থাকে? একটা থাকে ইনটেক, যে ডিভাইস বা স্ট্রাকচার সারফেস ওয়াটার থেকে পানিটাকে এক্সট্রাক্ট করে, আর এই এক্সট্রাক্ট করার জন্য যে সাকশন দরকার সেই সাকশন প্রোভাইড করে একটা পাম্প। তো এই পাম্পটা কি করে একটা পাইপের মাধ্যমে ইনটেকের সাথে অ্যাটাচ থাকে, এটাকে বলা হয় সাকশন পাইপ। আবার পাম্প কি করে পানিটাকে সাকশন করে টেনে নিয়ে আরেক পার্টস দিয়ে পাইপের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্টে পানিটাকে পৌঁছায় দেয় অথবা ডিস্ট্রিবিউশন সিস্টেমে পানিটাকে পৌঁছায় দেয়, এটাকে বলা হয় ডেলিভারি পাইপ। তো আমি যদি সারফেস ওয়াটার কালেকশনের এলিমেন্টস গুলো দেখি, এলিমেন্টস হলো একটা ইনটেক, ট্রান্সমিশন মেইন, ইনটেক মেইন আর পাম্পিং স্টেশন। এই ছবিটা আমরা একটু খেয়াল করে দেখি। প্রথমে আমাদের একটা রিভার, রানিং ওয়াটার বডি আছে বা স্ট্রিম আছে, সেই স্ট্রিম থেকে আমরা কি করব ধরেছি বা ইচ্ছা পোষণ করেছি এখান থেকে ওয়াটার আমরা কালেক্ট করব এবং সেটা আমরা কি কনজিউমারের কাছে পৌঁছায় দেব। এর জন্য আমরা কি করতেছি, ওয়াটারটাকে কালেক্ট করব। যে মেশিন দিয়ে বা যে অংশটা পানির মধ্যে থেকে পানিটাকে কালেক্ট করবে সেটাকে বলা ইনটেক। তো এই কালেক্ট করার জন্য এই যে সাকশন দরকার, চেপে নেওয়ার বা টেনে নেওয়ার শক্তি দরকার, সেটা যোগাবে একটা পাম্পিং স্টেশন। তো এই পাম্পিং স্টেশন তো পানিতে থাকবে না, থাকবে নদীর পাড়ে, ঠিক আছে, রিভার ব্যাংকে থাকবে। তো রিভার ব্যাংক থেকে ইনটেকের সাথে যে পাইপটা কানেক্টেড থাকে তাকে বলা হয় ইনটেক পাইপ। আবার পাম্পটা কি করে সাকশনের পর ইনটেক পাইপের মধ্যে দিয়ে পানিটা কালেক্ট করে পাস করে দেয় যে পাইপের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্টকে বা ডিস্ট্রিবিউশন সিস্টেমকে, সেটাকে বলা হয় ট্রান্সমিশন লাইন। তো আমরা যদি এখন ইনটেক কাকে বলে এটাকে একটু স্পেসিফাই করি, বলতেছে a device or structure placed in a surface water source to permit the withdrawal of the water from the source and then discharge it into the intake pipe through which it will flow into the waterworks system. তো বলতেছে ইনটেক কাকে বলা হয়। ইনটেক হলো একটা ডিভাইস বা স্ট্রাকচার, ছোট্ট একটা, এই ছবিটাতে দেখো এটা একটা কি ফিল্টার পাইপের মতো দেখা যাচ্ছে, যাতে মানে একটা পাইপের মতো অংশ কিন্তু ছাঁকনিযুক্ত পাইপ, ছিদ্র ছিদ্র পাইপ, এরকম একটা পাইপ, যে পাইপটা কি করে হয় একটা ইনটেক পাইপের সাথে একটা কি পাম্পের সাথে অ্যাটাচ থাকে। এই ছবিতে দেখো এটা পাম্প, পাম্পের সাথে একটা ইনটেক পাইপের সাথে অ্যাটাচ থাকে এবং পাম্পিং অপারেশনের কারণে ওয়াটারটাকে উইথড্র করে টেনে তুলে নিয়ে আসে এবং পরবর্তী ওয়াটার ওয়ার্কসে আমাদের কি করে দেয়, পাঠায় দেয়, এটাকে বলা হয় ইনটেক। ওকে, যে ইনটেক হলো এটা একটা, দেখো এখানে পাইপের মতো হইতে পারে, কোন জায়গায় যে দেখবে একটা কূপের মতো হইতে পারে, কোন একটা জায়গায় দেখবে একটা টাওয়ারের মতো হইতে পারে। তো ইনটেক হলো যে কোনো ডিভাইস বা স্ট্রাকচার যেটা কি করে সারফেস ওয়াটার থেকে ওয়াটারটাকে উইথড্র করে সেটা কি করে দেয় নেক্সট পরবর্তী ওয়াটার ওয়ার্কসে পাঠায় দেয়, এটাকে বলা হয় ইনটেক। তো ইনটেকে ডিফারেন্ট ক্যাটাগরি করা যায়, ক্যাটাগরাইজ করা যায়। এখন ইনটেক গুলোকে যদি সোর্সের উপর বেস করে ক্যাটাগরাইজ করা হয়, এটা দুইটা ভাবে ক্যাটাগরাইজ করা যায়। একটা হলো রিভার ইনটেক আর একটা লেক বা রিজার্ভার ইনটেক। তো রিভার থেকে পানি কালেক্টের সময় যে রিভার থেকে পানি কালেক্ট করার সময় যে ইনটেক ব্যবহার করা হয় সেটা হলো রিভার ইনটেক, বা লেক খাল বা কোন একটা জায়গায় জমাট রিজার্ভার থেকে বা জলাধার থেকে পানি কালেক্ট করার জন্য যে ইনটেক ব্যবহার করা হয় সেটাকে বলা হয় লেক বা রিভার ইনটেক। তো রিভার ইনটেকটা কেমন হয়, রিভার ইনটেক তৈরির ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, রিভার ইনটেকের লোকেশনটা। ওকে, ধরো এরকম একটা নদী প্রবাহিত হচ্ছে, এটা হলো নদীর গতিপথ, উপর থেকে নিচ দিকে আসতেছে। তো ধরো এখানে একটা ইন্ডাস্ট্রি আছে, তো ইন্ডাস্ট্রি কি করে এখানে তার দূষিত পানি ছেড়ে দেয়, ঠিক আছে। তো এখন তুমি কি করবা, তুমি যদি একটা ইনটেক স্ট্রাকচার বসাইতে চাও, তুমি কি এই 1 নাম্বার লোকেশনে বসাবা না 2 নাম্বার লোকেশনে বসাবা, তোমার কি মনে হয়? ওয়েস্ট ওয়াটার ফেলে দিচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে 1 নাম্বার লোকেশন থেকে পানি কালেক্ট করা ভালো হবে না 2 নাম্বার লোকেশন থেকে? একটু এদিকে কনসেন্ট্রেশন দাও তোমরা। 2 নাম্বার থেকে, কারণ এই পলিউটেড ওয়াটারটা আমাদের পাস করে যাচ্ছে 1 নাম্বার লোকেশন থেকে, তাই না? তো এই জন্য বলতেছে আপস্ট্রিম,
আপস্ট্রিম থেকে ওয়াটারটাকে কালেক্ট করা উচিত। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বা সুয়েজ ওয়েস্ট যেখানে আছে তার তুলনায় আপস্ট্রিম থেকে আমাদের ওয়াটারটাকে কালেক্ট করা উচিত। এরপর ইনটেক স্ট্রাকচারটা কোথায় আমি সেট করতে পারবো, যেখানে কিনা নদীর গভীরতা মোটামুটি ভালো, বেশি গভীর, তাহলে বেশি পানি পাইতে পারবো। তারপর বটমটা স্টেবল, মানে নদীর তলদেশটা যাতে স্টেবল হয়। তো বাংলাদেশের অনেক নদী আছে তলদেশ কিন্তু বছরে বছরে ক্ষয়ে যায়, যে জায়গায় ক্ষয়ে যায় সেখানে তুমি যদি একটা ইনটেক স্ট্রাকচার বানাইতে চাও তাহলে কিছুদিন পরে ওই স্ট্রাকচারটা ভেঙে পড়তে পারে। ঠিক আছে, তারপর আবার দেখতে হবে এই ইনটেক স্ট্রাকচারের লোকেশনে বারবার বন্যা হয় কিনা, মানে ওই ইনটেক স্ট্রাকচার পানিতে ভেসে যাইতে কিনা বা কি হতে ডুবে যাইতে পারে কিনা, বা ইনটেক স্ট্রাকচারটা এমন ভাবে বানাইতে হবে যাতে ওই নদীতে বা ওই স্ট্রিমের সোর্সতে যে রিভার ভেসেল গুলো যাবে সেগুলো জানে, বা নৌযান যাবে তারা যেন আমাদের ইনটেকের ক্ষতি না করে। তো এইসব কথা চিন্তা করে আমাদের রিভার ইনটেকের লোকেশনটা ঠিক করতে হবে। ঠিক আছে, তো এখানে এই স্লাইডটাতে আমরা বলছি কি কি জিনিস কনসিডার করতে হবে আমাদের একটা রিভার ইনটেকের কি করার জন্য, লোকেশন ঠিক করার জন্য। তো অনেক সময় হয় কি তুমি ইনটেকের জন্য যে পাইপটা রাখছো, এই ছবিটাতে যদি একটু দেখি, এখানে ধর একটা ইনটেক, রিভার থেকে এই টাইপের ইনটেক থেকে তুমি পানি নিচ্ছ, কিন্তু দেখবে নদীর ওয়াটার লেভেল এটা কিন্তু বছরের সবসময় সেম থাকে না, থাকে কি সবসময় কিন্তু সেম থাকে না। তো বছরের কোনো সময় ওয়াটারের ডেপথ বাড়ে, কখনো ডেপথ কমে। তখন ইনটেককে এমন ভাবে সেট করতে হবে যাতে ড্রাই সিজনেও তোমার ইনটেক দিয়ে তুমি পানি কালেক্ট করতে পারো এবং ওয়েট সিজনেও ইনটেক থেকে পানি কালেক্ট করতে পারো। তো আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিটা হয়তো বা তোমরা ডিরেক্ট বুঝতে পারতেছো না, তো আমরা একটু ড্র করার চেষ্টা করি। এখানে রিভার ইনটেকের একটা ছবি আছে। ইনটেক বলতে বোঝাচ্ছে এই পাইপগুলো, এই পাইপগুলোকে বলতেছি অ্যাকচুয়ালি আমরা ইনটেক, পুরোটাকে বলতেছি আমরা ইনটেক স্ট্রাকচার। আচ্ছা, তো দেখাচ্ছে একটা নদী যার ওয়াটার লেভেল এরকম জায়গা আছে, তাই না? আমরা রিভারের ক্রস সেকশন দেখতেছি, আর নদীর পার বা ব্যাংক তাকে প্রোটেক্ট করে আছে যাতে এটা এই জায়গাটাতে ক্ষয়ে না যায়, ভেঙে না পড়ে, এরকমটা পাম্প প্রোটেকশন দেওয়া আছে। ঠিক আছে, তারপর আমাদের এখানে একটা হলো ওয়েল বা চেম্বার আছে, ফাঁকা, মানে ভেতরে পুরোটাই ফাঁকা। ফাঁকা হওয়ার কারণে কি হচ্ছে, এই পাইপগুলো অ্যাটাচমেন্টের জন্য তিনটা পাইপ। তো ওয়াটারটা আমার যখন 1 নাম্বার লোকেশনে আমাদের ওয়াটার লেভেল ছিল, তখন কিন্তু দেখো কি পাইপ 1 এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে পানিটা কোথায় পাস করতেছে, আমাদের এই হলো ওয়েট ওয়েলে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, আমাদের ওয়েল মানে একটা কূপের মতো জায়গা আছে, সেই জায়গাটাতে পানিটা এমনি চলে আসতেছে। যখন ওয়াটার লেভেল হাই ছিল তখন আমার এই এই ইনটেক দিয়েও পানি আসতেছে, এই ইনটেক দিয়েও পানি আসতেছে, ইনটেক দিয়েও পানি আসতেছে। এখন এই ওয়েলের মধ্যে যদি আমি একটা পাম্প বসাই, মোটর, এটা হলো মোটর, মোটরের সাহায্যে যদি আমি একটা পাম্প বসাই, পাম্পের ঢোকার মুখে যদি আমি একটা ছাঁকনি বসাই, তাহলে কি হবে, আমি যে ময়লা পানিটাকে ওয়েলের মধ্যে নিয়ে আসলাম, পাম্প যখন টেনে নিবে তখন এই ছাঁকনির মধ্যে দিয়ে, পাম্পের মধ্যে দিয়ে পানিটা কি উঠে যাবে, উপর দিকে উঠে যাবে। কিন্তু ছাঁকনি থাকার কারণে পানিটা কি হচ্ছে, কিছুটা পরিশোধিত হয়ে পানিটা এই মোটরের মাধ্যমে, এই টারবাইন পাম্পের মধ্যে দিয়ে আমরা কি করে নিচ্ছি, ডিসচার্জ করে দূরবর্তী আমার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ডিস্ট্রিবিউশন সিস্টেমে পানিটাকে পৌঁছায় দিচ্ছে। তাহলে এই পাম্পের কারণে পানিটা এইভাবে ঢুকে উপর দিকে উঠে ডিস্ট্রিবিউশন সিস্টেমে চলে যাচ্ছে। তো এটাকে বলা হয় হচ্ছে আমাদের ইনটেক স্ট্রাকচার। তো ইনটেক স্ট্রাকচারের এই দেখো এখানে 3টা পোর্ট দেওয়া আছে বা 3টা পাইপ দেওয়া আছে, 3টা ইনটেক দেওয়া আছে, কারণ ওয়াটার লেভেল যদি এখানে কম নিচে নেমে আসে ড্রাই সিজনে, তখন দেখবা উপরের ইনটেক দিয়ে পানি পাচ্ছ না, তুমি নিচের ইনটেক থেকে তুমি পানি পাবা। ওয়াটার লেভেল যদি আরো কমে যায় তাহলে দেখবা উপরের দুইটা থেকে পানি তোমার ওয়েলে আসবে না, শুধুমাত্র লোয়ার লেভেল থেকে পানিটা আসবে। তো তোমাকে আগে জানতে হবে নদীর লেভেল গুলো আসলে ড্রাই সিজনে কত থাকে, তারপর ওয়েট সিজনে কত থাকে, এই জিনিসগুলো খেয়াল রেখে তোমাকে কিন্তু এই কয়টা ডিফারেন্ট হাইটে আমাদের কি করতে হয়, ইনটেকটা বসাইতে হয়। জাস্ট একটা হাইটে যদি বসাও, তার চেয়ে ওয়াটার লেভেল বেশি হইলে তখন পানি পাবা, অন্য সময় পানি পাবা না। ওই জন্য ডিফারেন্ট লেভেলে রাখা হয় যাতে থ্রু আউট দ্য ইয়ার আমাদের এই ইনটেকের মাধ্যমে পানিটাকে কালেক্ট করতে পারি। এটা হলো আমাদের রিভার ইনটেক। তো লেক বা রিজার্ভার ইনটেকটা কি, মোটামুটি একই ধরনের ক্রাইটেরিয়া থাকে লেক বা রিজার্ভ ইনটেক। এখানে বলতেছে লেক ইনটেকস আর সাইটেড উইথ ডিউ রেফারেন্স টু সোর্স অফ পলিউশন, প্রিভেলিং উইন্ডস এন্ড দ্য সারফেস কারেন্ট। বলতেছে আমাদের লেকের কোন লোকেশনটাতে আমি ইনটেক বসাবো সেটা ডিপেন্ড করতেছে
লেকের কোন জায়গায় পলিউশন বেশি, যেখানে পলিউশন বেশি সেখানে আমরা বসাবো না। আবার যেখানে বাতাসের গতি বেশি তাহলে দেখবা লেক মানে কি স্থির পানি, লেক মানে কি স্থির পানি, ঠিক আছে। যেই জায়গাটাতে তোমার সারফেস কারেন্ট মানে স্থির পানির মধ্যেও বাতাস যেদিকে বয় সেদিকে কিন্তু আমাদের কি স্রোত তৈরি হয়, ঠিক না, লেকের মধ্যে বা বদ্ধ জলাশয়। তো বদ্ধ জলাশয়ের পানিটা যেই জায়গাটাতে বেশি বাতাস আসে, যে জায়গাটাতে পানিটার স্রোত বেশি, ঠিক সেই রকম জায়গাটাতে চেষ্টা করা হয় আমাদের এই ইনটেকটাকে বসাতে বা না বসাতে। যদি বসাইলে ক্ষতি হয় তাহলে আমি সেরকম লোকেশনে বসাবো না। যদি না তুমি যদি আবার বসাইলে লাভ হয়, যাতে পানিটা সবসময় আমি পাই, তো এইসব জিনিস দেখে তাহলে মানে ওখানে বাতাসের অবস্থা, তারপরে তোমার রিভারের রিজার্ভারের সারফেস ওয়াটারের সারফেসে কারেন্ট বা স্রোতটা কেমন, এসব দেখে আমাদের রিজার্ভার ইনটেক তৈরি করতে হয়। কারণ কারেন্ট বা স্রোত বেশি হয়ে গেলে তোমার স্ট্রাকচারে এসে ধাক্কা দিবে, তো স্ট্রাকচারটা কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অল্প কিছুদিনের পরে ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এইসব কিছু খেয়াল রেখে আমাদের কি করতে হয়, লেক ইনটেকটা বসাইতে হয়। তারপর হলো লেক ইনটেকটে এই ইনটেক যে পাইপটা আছে সেটা কিন্তু লেকের সবচেয়ে বেশি গভীর পয়েন্টে বসাইতে হয়, তাই না। লেকের তলদেশ কিন্তু সব জায়গার গভীরতা সেম না, তো যে জায়গায় গভীরতা বেশি গভীর পানিতে আমাদের এই ইনটেকটাকে বসাইতে হয়। তো লেক ইনটেকটাকে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করি, ছবিটাতে কি হচ্ছে, তো দেখো আমার এটা হচ্ছে ওয়াটার লেক, আমাদের বদ্ধ জলাশয়ের এই মুহূর্তে ওয়াটার লেভেল এরকম আছে, ঠিক আছে। আর কি করলাম, এই লেকের পাশে আমরা কি করতেছি, একটা ওয়েল বা কূপ খনন করতেছি, আগের মতো একটা হলো কূপ খনন করতেছি। কূপ খনন করব যাতে এই মাটিটা ভেঙে না যায়, এই জন্য এই কূপের চারপাশে আমাদেরকে একটু বেশি মাটি দিয়ে দেওয়া হয় যাতে পাড়টা ভেঙে না যায়। আর আমরা কি করতে পারি, আর এই রিজার্ভার বা লেকের চারপাশ দিয়ে আবার আরেকটা বাঁধ দিতে পারি, এমব্যাঙ্কমেন্টের মতো বাঁধ দিয়ে এর উপর দিয়ে আমরা রোড বানাইতে পারি, বানাতেও পারো তোমরা নাও পারো, কোনো সমস্যা নেই। তো মেইন ফোকাস কথা হলো আমাদের এই পাইপগুলো, এগুলো হলো আমাদের ইনটেক পাইপ। তো রিজার্ভারের ডিফারেন্ট লেভেলে আমাদের ইনটেক পাইপটা থাকে। তো পানিটা এই ইনটেক পাইপের মাধ্যমে আমার এই ওয়েল বা গর্তে পানিটা চলে আসে। এরপর এই গর্ত আবার দেখো, এখানে দেখো একবারে লো লেভেলেও আবার ইনটেক দেওয়া আছে, মানে একবারে রিভারে মানে লেকের তলদেশেও আবার ইনটেকটা দেওয়া আছে। তো পানিটা কি করতেছে, আমার ওয়েলে আসতেছে, এরপর এখানে কোনো একটা মোটরের মাধ্যমে পানিটাকে সাক করা হচ্ছে, মানে সাক করা হচ্ছে কোথায় থেকে, সাক করা হচ্ছে এই ওয়েল থেকে। আর এই জায়গাটাতে দেখো একটা স্ক্রিন আছে, যাতে দূষিত পানি ডিরেক্ট বা মানে যার মধ্যে ধরো বড় বড় কাগজ পাথর যেগুলো বড় সাইজের ম্যাটেরিয়াল, সেইগুলো যাতে আমাদের পাইপলাইনের মধ্যে না আসে, ওই জন্য আগে আমরা স্ক্রিন করে নেই। বা এখানেও দেখো আরেকটা স্ক্রিন আছে, স্ক্রিনের জন্য কি হচ্ছে, পাম্পিং এর মাধ্যমে পানিটা যখন আসতেছে ওই ওয়েলের মধ্যে দিয়ে, তখন এই স্ক্রিনে এসে স্ক্রিন আউট হয়ে যাচ্ছে বড় বড় পার্টিকেল, আর শুধুমাত্র তুলনামূলকভাবে পানিগুলো লিকুইডগুলো পাম্পের মাধ্যমে আমরা কালেক্ট করে নিতে পারছি। তো রিজার্ভারের পাশে যখন আমরা এরকম ইনটেক তৈরি করতেছি, এটাকে বলতেছে আমাদের রিজার্ভার ইনটেক। এখানে খেয়াল রাখবা, রিজার্ভার ইনটেকে রিজার্ভারের ওয়াটার লেভেল কিন্তু কমতে পারে বাড়তে পারে, আবার রিজার্ভারের উপরে এই পানিটা কিন্তু কি করে, ক্রস কারেন্ট তৈরি করে, মানে স্রোত তৈরি করে। তো তোমার এই স্ট্রাকচারটা এমন ভাবে হেভিলি বানাইতে হবে যাতে এই স্রোতটা তোমার স্ট্রাকচারে এসে ধাক্কা দিলাম তোমার স্ট্রাকচারে যাতে ক্ষতি না হয়, ঠিক আছে। আমরা জাস্ট ওই ক্যালকুলেশন করব না, বাট আমরা দেখব যে আসলে কি কি ক্রাইটেরিয়া খেয়াল করে আমরা এই লোকেশনটা চুজ করতে পারি, ঠিক আছে। তো এখন এটা তো আমরা সোর্সের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনটা দেখলাম, এরপর আমরা কি করতে পারি, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনটা দেখতে পারি। যেহেতু তোমাদের আজকে একটা এক্সাম আছে, তাহলে আমি 10 মিনিট আগে ছেড়ে দিচ্ছি, কি বলো? জি ঠিক আছে, জি স্যার। আচ্ছা আচ্ছা। আর আমি সিয়ার, আমি তোমাকে আমার রুটিনটা দিয়ে দিব, তোমাদের হয়তো বা আমাদের এই ইউনিভার্সিটির স্টার্টিং এর দিকেও কিছু ক্লাস মিস গেছে, তারপর আমারও একটা বা দুইটা ক্লাস আমি একটু অফ দিয়েছিলাম, দ্যাটস আমাদের এক্সট্রা ক্লাস লাগবে, ঠিক আছে। তোমরা তোমাদের এক্সট্রা ক্লাসের টাইমটা একটু আমাকে জানাবা, দুইটা মিনিমাম বা তিনটা এক্সট্রা ক্লাস লাগবে, সেই টাইমটা আমাকে জানাই দিবা, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। পরীক্ষা দিও, কারণ আমরা কিন্তু শেষের দিকে চলে আসতেছি, আমাদের হিউজ সিলেবাস এখনো বাকি আছে, দ্যাটস আমাদের দুইটা বা তিনটা এক্সট্রা ক্লাস লাগবে, কারণ এর আগে আমরা ক্লাস মিস করেছি অনেক কিছু, যেরকম গত দিনে তোমাদের পরীক্ষা নিয়ে ক্লাসটা নিতে পারি নাই,
ঠিক আছে? তো ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী দিন ক্লাসে আমরা দেখা করতে পারবো এবং ভালোভাবে কন্টিনিউ